আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছ তোমরা আমাকে? ম্যাম শোনা যাচ্ছে কিন্তু সাউন্ড একটু লো। সাউন্ড লো। এখন ঠিক আছে? জি ম্যাম শুনতে পাচ্ছি। তোমাদের সাথে শেয়ার করছি যে মাইক্রোসফট ওয়ার্ড, সেটা দেখতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। শুরু করি তাহলে। সিস্টেমিক প্যাথোলজি অ্যান্ড সিস্টেম ইনভলভড ইন প্যাথোলজি অফ ফিশ। এখানে হচ্ছে যে আগে তো বলছিলাম যে সিস্টেমিক প্যাথোলজি কোনগুলো, গতকালকে বলেছি, এর আগে বলেছি। সিস্টেমিক প্যাথোলজি হচ্ছে সাধারণত হচ্ছে সিস্টেমের মাধ্যমে যে ডিজিজগুলা হয় সেগুলো হচ্ছে সিস্টেমিক প্যাথোলজি বলে। প্যাথোলজি অ্যাসোসিয়েটেড উইথ ডিফারেন্ট অর্গান সিস্টেমস ইজ নন অ্যাজ সিস্টেমিক প্যাথোলজি। ইট ইজ লার্জলি বেসড আপন ক্লিনিকো pathological observations rather than on detailed experimental studies. ক্লিনিকো প্যাথোলজিক্যাল অবজারভেশন মানে কি? এটা হচ্ছে ক্লিনিক্যালি হচ্ছে ডায়াগনোসিসের মাধ্যমে হচ্ছে এই প্যাথোলজিক্যাল অবজারভেশনটা দেখা যায়, রাদার দেন ডিটেইলড এক্সপেরিমেন্টাল স্টাডিজ। এক্সপেরিমেন্টাল স্টাডিজ হচ্ছে ক্লিনিক্যালি টেস্ট করে ডায়াগনোসিস করে এই প্যাথোলজিটাকে হচ্ছে অবজার্ভ করা হয় অথবা হচ্ছে আইডেন্টিফাই করা হয়। ফিশের ক্ষেত্রে অনেক রকমের সিস্টেম আছে, শুধু ফিশ না, হিউম্যানের ক্ষেত্রেও। তো ফিশের ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল সিস্টেম থাকে যেটা হচ্ছে হিউম্যান বা টেরেস্ট্রিয়াল অ্যানিমেলের সাথে মিলে না। তো তার মধ্যে কিছু সিস্টেম হচ্ছে দি ইন্টিগুমেন্টারি সিস্টেম। ইন্টিগুমেন্ট মানে কি? ইন্টিগুমেন্টের সিনোনিম কি কেউ বলতে পারবা? ইন্টিগুমেন্ট ম্যাম স্কিন। হ্যাঁ, স্কিন, এপিডার্মিস বা স্কিন। ফিশের যে স্কিন থাকে, মানুষেরও থাকে বা অন্যান্য অ্যানিমেলের থাকে, সেই ইন্টিগুমেন্টারি সিস্টেম। দেন হচ্ছে দি রেসপিরেটরি সিস্টেম। ফিশের রেসপিরেটরি মেইন অর্গান কোনটা? ফিশ গিল। গিল, হ্যাঁ, গিল দিয়ে হচ্ছে ফিশ অক্সিজেন গ্রহণ করে সেটা হচ্ছে বডির মধ্যে পাম্প হয়। সেই হচ্ছে এটা হচ্ছে দি রেসপিরেটরি সিস্টেম, হচ্ছে এখানে মেইনলি হচ্ছে গিল। দি সার্কুলেটরি সিস্টেম অর দ্য ব্লাড ভাস্কুলার সিস্টেম। ব্লাড সিস্টেমের সাথে কোন কোন অর্গানটা ইনভলভ থাকে? দি সার্কুলার সিস্টেম অর দ্য ব্লাড ভাস্কুলার সিস্টেমের সাথে কোন কোন অর্গান ইনভলভ থাকে বলতে পারবে কেউ? ম্যাম হার্ট। হার্ট আর শিরা ধমনী। শিরা ধমনী দিয়ে ব্লাড প্রবাহিত হয়, হার্ট থেকে কোথায় যায়, কোথায় নিয়ে যায়, আর কোথায় ইনভলভ হয়? ফুসফুসে তো হচ্ছে ফুসফুসে ব্লাডের ম্যাম গিল। ম্যাম মেইনলি হচ্ছে ব্লাড পাম্প হয় কোথায়? গিলের মাধ্যমে ব্লাড যায় হচ্ছে হার্টের ভিতরে। হার্টে যে কি হয়, দূষিত ব্লাড যেটা হচ্ছে ব্রেন থেকে, মানে হার্টের ভিতরে আসে দূষিত এটা, সেটা হচ্ছে এসে এখানে হচ্ছে বিশুদ্ধ হয়। আর যেটা হচ্ছে আমরা ফ্রেশ রিজার্ভ অক্সিজেন নিই, সেটা হার্ট থেকে সারা বডির মাধ্যমে পাম্প হয়, মেইনলি হচ্ছে যায় হচ্ছে কোথায়? নার্ভাস সিস্টেম, ব্রেনের ভিতরে যায়। যার জন্য কি হয়, ব্রেনের ভিতরে যদি ব্লাড যখন যায়, আমাদের কি হিউম্যানের কয় রকমের স্ট্রোক হয়? দুই রকমের স্ট্রোক। একটা হচ্ছে ব্রেন স্ট্রোক আর একটা হচ্ছে হার্ট স্ট্রোক। ব্রেন স্ট্রোক কোনটা হয়? যখন হচ্ছে হার্ট থেকে ব্লাড পাম্প হয়ে ব্রেনে যায়, যখন ব্রেনে কোনো কারণে ধমনী বা ওইখানকার শিরাগুলো যদি কোনো কারণে হচ্ছে ব্লক হয়ে যায়, তখন যেতে পারে না, তখন হচ্ছে ব্রেন স্ট্রোক হয়। অথবা হচ্ছে যখন বডি থেকে, অথবা হচ্ছে যখন আমরা অক্সিজেন নিচ্ছি, সেই অক্সিজেনটা যখন হচ্ছে হার্টের ভিতরে যেতে না পারে কোনো কারণে, ওইখানকার ধমনী অথবা শিরাগুলো হচ্ছে ব্লক হয়ে যায়, হার্টের ভিতরে ব্লাড পাম্প হচ্ছে না, তখন হচ্ছে আরেকটা স্ট্রোক হয় হার্টের ভিতরে। এগুলো হচ্ছে হার্ট স্ট্রোক। দুই রকমের স্ট্রোক হয়। ফিশের ক্ষেত্রেও গিল হচ্ছে মেন রেসপিরেটরি সিস্টেম, যেখানে যার মাধ্যমে হচ্ছে গ্যাসিয়াস অক্সিজেন নেওয়া হয়। সেই অক্সিজেনটা ব্লাডের সাথে মিশে সেই ব্লাডটা কোথায় যায়? প্রথম যাবে হার্টে, দেন হচ্ছে হার্ট থেকে ফ্রেশ, যেটা হচ্ছে আমরা বলি যে বিশুদ্ধ রক্তটা হচ্ছে পাম্প হয় এবং হচ্ছে মেইন সারা বডির মধ্যে যায়, তবে মেইন রেগুলেশনটা করে হচ্ছে ব্রেনের ভিতরে যায়। হার্ট থেকে হচ্ছে ব্রেনের ভিতরে যায়, ব্রেন থেকে তারপরে হচ্ছে আস্তে আস্তে সারা বডিতে যায়। ব্রেনের ভিতরে তোমার হচ্ছে মাসেলে বা কোনো একটা অর্গানে যদি ব্লাড কিছুক্ষণ না যায়,
তোমার সেখানে ব্লাড জমবে কিন্তু তুমি স্ট্রোক করবে না। কিন্তু ব্রেন এবং হার্টের ভিতরে যদি ঠিক মতো ব্লাড চলাচল না করতে পারে তাহলে কিন্তু স্ট্রোক করবে। এবং ফিশের ক্ষেত্রে কি হয়, যখন প্যাথোলজিক্যাল ক্ষেত্রে কি হয়, যখন হচ্ছে প্যাথোজেনটা ব্লাডের সাথে মিশে যায়, ব্লাড কি করে হার্টে যায়, কোথায় দুই জায়গায় ডায়াগনোসিস করে কিন্তু ধরা যায়। একটা হচ্ছে ব্লাডের মাধ্যমে যদি কোনো প্যাথোজেন বডির ভিতরে সার্কুলেট হয়, সাধারণত হচ্ছে দুইটা অর্গান থেকেই তুমি যদি স্যাম্পল নাও তাহলে তুমি ধরতে পারবা যে হ্যাঁ এটা ব্লাডের মাধ্যমে ছড়াচ্ছে কিনা। একটা হচ্ছে হার্ট থেকে স্যাম্পল নিতে হবে আর এটা হচ্ছে ব্রেন থেকে স্যাম্পল নিতে হবে। দুই জায়গা থেকে স্যাম্পল নিলেই তুমি কনফার্ম হতে পারবা যে হ্যাঁ এই প্যাথোজেনটা হচ্ছে ব্লাডের মাধ্যমে ছড়াচ্ছে। দেন হচ্ছে দি ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম কোথা থেকে শুরু হয়? ডাইজেস্টিভ সিস্টেমটা কোথা থেকে শুরু হয়? ম্যাম মুখ থেকে। মাউথ থেকে। ম্যাডাম মাউথ থেকে। হ্যাঁ ঠিক বলছো, খাবার যখন গ্রহণ করতেছি মাউথ থেকে অ্যানাস পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এক্সট্রিটে বের না হয় ততক্ষণ পর্যন্ত যে সিস্টেমটা ইনভলভ সেইটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। সেখানে কিন্তু বিভিন্ন গ্ল্যান্ডও জড়িত আছে। দেন হচ্ছে দি এক্সক্রিটরি সিস্টেম, যেটা হচ্ছে অ্যানাস সিস্টেম, যেখানের মাধ্যমে যে এক্সক্রিশন বের হয়ে যায় সেটা এক্সক্রিটরি সিস্টেম। দেন ব্রেন অথবা নার্ভাস সিস্টেম, ব্রেন থেকে যে একটা সিস্টেম পরিচালিত হচ্ছে সেটা হচ্ছে ব্রেন অথবা নার্ভাস সিস্টেম। দেন হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ লেটারাল লাইন। এটা আসলে সিস্টেম না লেটারাল লাইনটা, তারপরেও সিস্টেম না হলেও সিস্টেম বলা যেতে পারে। যেমন হচ্ছে লেটারাল লাইন সিস্টেম কোনটা? সেন্স অর্গান। আই হচ্ছে একটা অর্গান, এই আয়ের মাধ্যমে অনেক ডিজিজ হচ্ছে প্যাথোজেন হচ্ছে বডিতে প্রবেশ করতে পারে অথবা ক্ষত সৃষ্টি করতে পারে। অথবা হচ্ছে লেটারাল লাইন যে থাকে বডির মাসের যে মাস বরাবর লেটারাল লাইন থাকে সেগুলো দিয়েও প্যাথোজেন প্রবেশ করতে পারে। অথবা হচ্ছে ফুলকা তো হচ্ছে রেসপিরেটরি অর্গানের মধ্যে চলে যাচ্ছে। অথবা হচ্ছে পাখনার মাধ্যমে, এটার মাধ্যমেও হচ্ছে ডিজিজ হতে পারে। তো এই সিস্টেমগুলো হচ্ছে আমরা সংক্ষেপে পড়বো। আমার মনে হয় তোমরা ফিজিওলজি অথবা হচ্ছে ইকথায়োলজিতে তোমরা এগুলো সবগুলো সিস্টেমই পড়েছো। তো আমরা এখানে মেইনলি ফোকাস করব হচ্ছে এই সিস্টেমগুলোকে, আমি ফোকাস করব না। তোমরা ইকথায়োলজি পড়ছো না? তোমাদের এফবি সাবজেক্ট ইকথায়োলজি পড়ায় নাই? জি ম্যাম। জি ম্যাম। এই ওই সাবজেক্টে এই প্রত্যেকটা সিস্টেম সম্বন্ধে তোমাদের পড়ার কথা, পড়েছো কিনা? ফিশের কোনটা ইন্টিগুমেন্টারি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম কিভাবে ফাংশন করে, সার্কুলেটরি সিস্টেম কিভাবে ফাংশন করে, ফিজিওলজি এবং ইকথায়োলজিতে তোমাদের ডিটেইলস পড়ানোর কথা। পড়েছো কিনা সেটা আগে বলো আমাকে। জি ম্যাম পড়েছি। তাহলে ফিশের কোন কোন অর্গান এবং কিভাবে ফাংশন করে সেটা আমার মনে হয় সবটাই তোমরা জানো। আমি সেই ফাংশন বা কোন কোন অর্গানগুলোতে ডিটেইলস যাব না, হয়তো তোমাদের লেকচার শিটে থাকবে। তোমরা তোমাদের যদি আগে পড়ে থাকলে আগেটা তোমরা যদি লিখো, এক্সামে যদি আসে সেটাও হবে। অথবা যদি ভাইবাতে জিজ্ঞেস করে সেটা বললেও হবে। অথবা যদি বলো যে এখান থেকে পড়ে নিবে যতটুকু আছে সেটাও হবে। কিন্তু মেইনলি হচ্ছে ফোকাস করব হচ্ছে এই যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো কিভাবে প্যাথোলজিতে ফাংশন করে। কখনো যদি কোনো প্যাথোজেন বডির মধ্যে প্রবেশ করতে চাই, কোন সিস্টেমের মাধ্যমে কি ধরনের চেঞ্জ হয়, এবং হচ্ছে প্যাথোজেনটা ঢোকার পরে ওই সিস্টেমের মধ্যে কি ধরনের প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়। প্যাথোলজিক্যাল চেঞ্জ অনেকগুলো আমরা টার্মিনোলজি বলছি, নেক্রোসিস হবে, হেমোরেজ হবে, ওডেমা হবে, সিস্ট হবে, বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়। কি কি ধরনের প্যাথোলজিক্যাল চেঞ্জ হয় সেটার ভিতরে আমরা হচ্ছে ফোকাস করব। আর সিস্টেমগুলো হচ্ছে তোমরা আগে পড়েছো, তোমরা আমি যতটুকু বুঝি তো তোমাদের বেসিক আছে, তারপর যদি পড়তে হয় তোমরা একটু দেখে নিবা। আমি ফোকাস করবো হচ্ছে প্যাথোলজিক্যাল চেঞ্জ হয় এই সিস্টেমগুলো, সেটা শুধু একটু পড়বো। দেন হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেম। ইন্টিগুমেন্টারি সিস্টেম তোমরা বলছো স্কিন সিস্টেম। হ্যাঁ, ফিশের যে লেয়ার থাকে, আউটার লেয়ার এপিডার্মিস বলি অথবা হচ্ছে আমরা স্কিন বলি, স্কিনের যে সিস্টেমটার মাধ্যমে যে ডিজিজগুলো হচ্ছে বডির ভিতরে প্রবেশ করে বা বডির ভিতরে হয় সেটাকে বলা হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেম। এই ইন্টিগুমেন্টারি সিস্টেম অথবা এই যে স্কিন আর লেয়ারটা হচ্ছে, এটা হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেম। Fish skin can be considered as an intact tissue or organ. তোমরা যখন স্কিনের লেয়ার পড়ছো, এপিডার্মিসের লেয়ার পড়ছো, কতগুলো লেয়ার দ্বারা হচ্ছে স্কিনটা তৈরি হয় না? একটা আউটার লেয়ার থাকে, আবার ইনার লেয়ার থাকে, আবার ইনার লেয়ারটার হচ্ছে আবার কতগুলো ভাগে ভাগে ভাগ করা যায়। উপরে একটা থাকে কিউটিকল থাকে, দেন হচ্ছে তারপরে একটা কি হালকা একটা স্কিন থাকে, এরপরে যে টিস্যুগুলা ভাগে ভাগে বিভিন্ন রকমের টিস্যু থাকে। কত রকমের টিস্যু পড়ছিলে তোমরা এপিডার্মিসে, মনে আছে? অনেক রকমের টিস্যু দিয়ে তৈরি হয় কিনা স্কিনটা, স্কিন লেয়ারটা? অনেক রকমের স্কিন হয় না? মেসোডার্মিস আছে, এপিডার্মিস আছে, দেন যে কানেকটিভ টিস্যু আছে, এই সব কিছু দ্বারা তো কি তৈরি হয়। কোনো কোনো জায়গায় কানেকটিভ টিস্যু বেশি থাকে, কোনো কোনো জায়গায় কানেকটিভ টিস্যু কম থাকে।
এইসব কম্বিনেশনের মাধ্যমেই তৈরি হয়। তোমরা একটু নিজেরা একটু ঝালাই করে নিবা, আমি তোমাদেরকে ডিটেলস বলবো না। সাধারণত হচ্ছে ফিশের যে স্কিন অথবা হচ্ছে ইন্টিগ্রেটেড সিস্টেমটা হচ্ছে 6 রকমের স্কিন লেয়ার থাকে। কিউটিকল থাকে, সবার যে বাইরের আপার ডাউনটাকে কিউটিকল বলে। দেন হচ্ছে এপিডার্মিস, বেসমেন্ট মেমব্রেন একটা লেয়ার থাকে, হালকা একটা পাতলা একটা লেয়ার থাকে, ওটাকে বলা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। ডার্মিস, হাইপোডার্মিস, সাবকিউটেনাস মাসেলস, এই 6 রকমের লেয়ার দ্বারা হচ্ছে স্কিন, মাছের যে স্কিনটা হচ্ছে তৈরি হয়। এবং এই স্কিনটা হচ্ছে প্রাইমারি ব্যারিয়ার এগেইনস্ট দ্য এনভায়রনমেন্ট। যখন কোনো প্যাথোজেন বডির ভিতর ঢোকার চেষ্টা করে, প্রথম বাধা দেয় হচ্ছে এই যে ফিশের বাইরে যে স্কিনটা থাকে, মিউকাস সমৃদ্ধ একটা স্কিন থাকে ফিশের ক্ষেত্রে। আমাদের মিউকাস নেই, কিন্তু ফিশের মিউকাস সমৃদ্ধ একটা স্কিন থাকে। সেই স্কিনটা হচ্ছে প্রথম বাধা দেয় হচ্ছে প্যাথোজেনকে ভিতরে প্রবেশ করার জন্য। কিন্তু কোনো একটা সময় সেই বাধাটা ফিশ আর ধরে রাখতে পারে। যদি প্যাথোজেনটা শক্তিশালী হয়, এনভায়রনমেন্টাল কন্ডিশনগুলো যদি নট ফেভারেবল হয়, তখন হচ্ছে প্যাথোজেনটা হচ্ছে অ্যাটাক করবে। তখন কি হবে, অ্যাটাক করে কিন্তু সরাসরি একেবারে ভিতরে ঢুকে যেতে পারবে না। তাকে ঢুকতে গেলে হচ্ছে এই যে স্কিনের যে 6টা লেয়ার বললাম, 6টা লেয়ারেই বিভিন্ন প্যাথোলজিক্যাল চেঞ্জ করতে হবে। ধীরে ধীরে প্যাথোলজিক্যাল চেঞ্জ করে 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 তারপরে যখন সবার নিচে যে লেয়ার, সেটা হচ্ছে সাবকিউটেনাস মাসেল, সেই লেয়ারটাকে যখন বেদ করতে পারবে, তখনই কেবলমাত্র বডির ভিতরে প্রবেশ করতে পারবে। তাহলে কিউটিকলটা কি হয়? কিউটিকল ইজ মেড আপ অফ মাস্কুপোলিস্যাকারাইড হুইচ আর 1 micrometer thickness. Cuticle layer contains specific immunoglobulins, lysosomes, fatty acids which are believed to have anti-pathogen activity. যেটা আমি বলেছিলাম যে ফিশের যে বাইরের যে লেয়ারটা, স্কিনটা, মিউকাস সমৃদ্ধ স্কিনটা, ওটা হচ্ছে প্রথম ডিফেন্স মেকানিজম হিসেবে ফিশের কাজ করে, ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। এর যে ভিতরে যে বাইরে যে মিউকাস থাকে, সেই মিউকাসগুলো হচ্ছে বিভিন্ন ইমিউনোগ্লোবুলিন সেল আছে, যার জন্য হচ্ছে প্যাথোজেনগুলো সহজে অ্যাটাক করতে পারে। লাইসোজাইম থাকে, ফ্রি ফ্যাটি অ্যাসিড, যেগুলোকে বলা হচ্ছে যে অ্যান্টিপ্যাথোজেন অ্যাক্টিভিটি থাকে, যার জন্য সহজে ফিশ প্রবেশ করতে পারে না। Physical consistency of cuticles varies considerably between species based on its habitat. Habitat উপর নির্ভর করে হচ্ছে এর বাইরের আবরণটার কনসিস্টেন্সি নির্ভর করে। এই কিউটিকলটাকে যখন এই ইমিউনোগ্লোবুলিন, লাইসোজাইম, ফ্রি ফ্যাটি অ্যাসিড এইগুলোকে যখন ধ্বংস করতে পারে প্যাথোজেন, অথবা কোনো কারণে ফিশের এনভায়রনমেন্টাল কন্ডিশন সুইটেবল না হলে যখন এই জিনিসগুলো থাকবে, বিশেষ করে মাছের যখন মিউকাস কমে যাবে, ফিশের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো থাকে মিউকাসের মধ্যে ডিজলভ অবস্থায় থাকে। যখন মাছের মিউকাসটা কোনো কারণে কমে যাবে, এনভায়রনমেন্টাল বা ওয়াটার কোয়ালিটি যদি সুইটেবল না হয়, তখন কিন্তু প্যাথোজেন এই কিউটিকলটাকে আক্রমণ ভেদ করে ভিতরে প্রবেশ করবে। দেন হচ্ছে এপিডার্মিস। এই এপিডার্মিস জাস্ট মিউকাস সমৃদ্ধ যে কিউটিকল সেলটা আছে, যার তার নিচেই হচ্ছে এপিডার্মিস থাকে। এপিডার্মিসে বিভিন্ন রকমের সেল থাকে, যেগুলো হচ্ছে ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে। যেমন মাল্পিজিয়ান সেল থাকে, মিউকাস সেল অথবা হচ্ছে গবলেট সেল বলে থাকে, দেন হচ্ছে ক্লাভ সেল, দেন হচ্ছে গ্রেনুলার সেল। প্রত্যেকটা লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, প্রত্যেকটা সেলেরই হচ্ছে এক একটা ডিফেন্স মেকানিজম আছে। সেই ডিফেন্স মেকানিজম দ্বারা হচ্ছে ফিশকে তারা হচ্ছে প্রটেক্ট করে। যখন ডিফেন্স মেকানিজম তারা কাজ করতে পারে না, তখনই হচ্ছে এদের ফিশের ডিজিজ তৈরি হয়ে যায়। দেন হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। এপিডার্মিসের পরে থাকে হচ্ছে একটা হালকা পাতলা লেয়ারের মতো থাকে একটা, ওটাকে বেসমেন্ট মেমব্রেন বলে। এই বেসমেন্ট মেমব্রেনটা থাকে হচ্ছে ইন বিটুইন দ্য এপিডার্মিস এন্ড হচ্ছে ডার্মিস। ডার্মিস হচ্ছে এপিডার্মিসের নিচে আরেকটা সেল লেয়ার থাকে, মাসেলস সমৃদ্ধ সেলের, সেটা হচ্ছে ডার্মিস। ডার্মিসটা আবার কম্পোস্ট হচ্ছে 2 লেয়ার দ্বারা। কি কি লেয়ার তোমরা পড়বা, আমি এখানে যাব না বেশি। এখানে হচ্ছে এই ডার্মিসের ভিতরে কতগুলো সেল থাকে, যে কোলাজেন সেল থাকে, রেটিকুলাম ফাইব্রাস কন্টেনিং দ্য পিগমেন্ট সেলস, পিগমেন্ট সেল থাকে, বিভিন্ন মাস্ট সেল থাকে। এইসব সেল দ্বারা হচ্ছে ডার্মিসটা তৈরি হয়। যখন এই প্যাথোজেনটা হচ্ছে কি হবে, এই লেয়ার বাই লেয়ার কিউটিকল, তারপর হচ্ছে এপিডার্মিস, বেসমেন্ট মেমব্রেন পার হয়ে যখন ডার্মিসে যাবে, তখন যে পিগমেন্ট সেলগুলো আছে, এই পিগমেন্টগুলো ভেঙে যাবে। পিগমেন্ট সেলগুলো কি কালার সমৃদ্ধ হয়। এই পিগমেন্ট সেলের সাধারণত বেশিরভাগই মাছের ক্ষেত্রে হয়, ফ্রেশওয়াটার মাছের ক্ষেত্রে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক স্পট থাকে, দেখবা এই স্কিনের ভিতরে ব্ল্যাক ব্ল্যাক স্পট। আমরা যে স্কিন দেখি সেটা কিন্তু একটা খুব পাতলা একটা আবরণ দেখি, কিন্তু এই স্কিনটাকে তুমি যখন সেকশন করে মাইক্রোস্কোপের নিচে নিয়ে যাবে, তখন কিন্তু দেখতে পারবা এইগুলা। ফিশের স্কিনটা কম্পারেটিভলি হচ্ছে, যদি আমরা নেকেড আই দেখি পাতলা দেখা যায়, কিন্তু তুমি যখন মাইক্রোস্কোপের নিচে হচ্ছে স্টাডি করবা, তখন কিন্তু এরকম মোটা হয়। আর হিউম্যানের স্কিন দেখো কত মোটা, গরু ছাগলের স্কিন যখন দেখো কত মোটা দেখা, কিন্তু চোখ দিয়ে দেখলে মানে পাতলা, কিন্তু যখন এগুলো স্টাডি করা হয়, হিস্টোলজিক্যাল স্টাডি করা হয়, তখন দেখা যাচ্ছে যে এগুলোর ভিতরে এগুলো আসলে পাতলা হলে এগুলো অনেক রকমের লেয়ার দ্বারা তৈরি করা হয়। যার জন্য কি হয়, আমরা যখন প্যাথোজেনের সংস্পর্শে আসি, সহজেই সেই প্যাথোজেনটা আমাদের বডিতে প্রবেশ করতে পারে না। কারণ হচ্ছে এই স্কিনটা আমাদের
বিভিন্ন রকমের ইমিউনোগ্লোবুলিন অথবা হচ্ছে অ্যান্টিবায়োটিক সমৃদ্ধ সেল দ্বারা ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে। দেন হচ্ছে হাইপোডার্মিস, এটা হচ্ছে এডিপুস টিস্যু, ইট কন্টেন্স এডিপুস টিস্যু। এডিপুস টিস্যু কোনগুলো? একটু নরম টাইপের থাকে। ফিশের যে তোমার থাকে এডিপুস ফিন, অ্যানাল ফিনের উপরে, বিশেষ করে তোমার ক্যাটফিশ জাতীয় অ্যানাল ফিনের জাস্ট নিচে একটা সফট নরম একটা অংশ থাকে, দেখবা হাত দিয়ে ভুলালে খুব নরম, এটা ফিন কিন্তু নরম, সেটাকে হচ্ছে এডিপুস ফিন বলে। ঠিক এরকমই মাছের যখন তৈরি হয়, স্কিনটা সবার নিচের যে লেয়ারটা সেটাকে বলে হাইপোডার্মিস, সেটা হচ্ছে এডিপুস টিস্যু দ্বারা তৈরি হয়, খুবই সফট নরম। ওইটার পরে হচ্ছে বডির ভিতরের অংশ শুরু হয়। It is contains adipose tissue is highly vascularized. It contains many capillaries. Capillaries মানে হচ্ছে কি, এই যে ব্লাড প্রবাহিত হয়, যে ব্লাড প্রবাহিত বিভিন্ন শিরা উপশিরা, এগুলো হচ্ছে capillaries, and is a frequent site for the development of infectious process. Frequent site for development of infectious process. যখন যে প্রত্যেকটা লেয়ার প্রবেশ করে আস্তে 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 যে যখন হাইপোডার্মিসে যায়, এইখানে যায় হচ্ছে মেইনলি হচ্ছে ইনফেকশন প্রসেসটা খুব দ্রুত ডেভেলপ করে। আর কারণ কি? এর কারণ হচ্ছে এডিপুস টিস্যুটা হচ্ছে খুবই নরম হয়, এখানে যখন প্যাথোজেন যায় সহজেই নরম টিস্যুটাকে সহজে তারা ইনফেকশাস তাদের হচ্ছে নিউট্রিয়েন্ট বা তাদের যে রিসোর্স ডেভেলপমেন্টের জন্য রিসোর্স প্রয়োজন হয় সেখান থেকে হচ্ছে নিতে পারে হাইপোডার্মিস থেকে, এবং দ্রুত ইনফেকশন ডেভেলপ করে। দেন হচ্ছে সাবকিউটেনাস মাসেল, ইট ইজ দ্য বডি প্রপার হোয়ার দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ দি বডি স্টার্ট, লাস্ট স্টেজ অফ স্কিন, এখান থেকে হচ্ছে বডির ইন্টারনাল পার্ট শুরু হয়, সাবকিউটেনাস মাসেল। এই হচ্ছে 6টা লেয়ার, কোনগুলো কি লেয়ার তোমরা একটু পড়বা। ইন্টিগুমেন্ট সিস্টেম, দেন আমি হচ্ছে তোমাদের হচ্ছে মেইন ওয়ান অফ দি ইম্পর্টেন্ট সিস্টেম অফ সিস্টেমিক প্যাথোলজি হচ্ছে গিল, যেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। সেই রেসপিরেটরি সিস্টেমটাতে আমি একটু চলে যাচ্ছি, খুব দ্রুত পড়াচ্ছি, কি বলবা? আমি খুব দ্রুত হয়ে যাচ্ছে? না ম্যাম ঠিক আছে। আমি তোমাদের আগে বলেছি যে এটা একটা ওয়ান অফ দি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। কোনো বিশ্ববিদ্যালয়ে এই আমি যেখানে একটা সাবজেক্ট পড়াচ্ছি সেখানে একটা সাবজেক্টকে কেন্দ্র করে তাদের একটা ডিপার্টমেন্ট আছে, ফিশ হেলথ ম্যানেজমেন্ট। একটা ডিপার্টমেন্টের আন্ডারে কতগুলো সাবজেক্ট পড়তে হয় 4 বছরে। যদি 4 বছরে আমি ধরি গড়ে একটা করে সাবজেক্ট পড়লে 4টা সাবজেক্ট পড়ে, আর সেখানে আমি তোমাদেরকে চেষ্টা করতে হচ্ছে যে একটা সাবজেক্টের ভিতরে তোমাদেরকে পড়াইতে, সো সিলেবাসটা একটু বড় হবে। আর যেহেতু এখন ক্লাস এই করোনা উপলক্ষে ক্লাসের সংখ্যাও কমে আসছে, আমাকে একটু দ্রুত যেতে হবে, তোমাদের একটু হেল্প করতে হবে, আমি দ্রুত পড়াবো, তোমরা একটু বাসায় পড়ে নেবে। এগুলো কঠিন কিছু না, তোমরা কিছু অংশ পড়ে আসছো অন্য সাবজেক্টে। আমরা হচ্ছে মেইনলি ফোকাস করব যে এই সিস্টেমগুলোর মাধ্যমে আসলে প্যাথোলজিতে এই সিস্টেমগুলোর ভূমিকা কি, কি করতেছে এরা, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে একটু পড়বো, মেইনলি হাইলাইট করবো। কিন্তু তোমাদেরকে যেহেতু রিকল করে দিতে হবে, মনে নাই হয়তো তোমাদের অনেকেরই দিক কি পড়েছিলাম, কোন সিস্টেমটা পড়েছিলাম, যার জন্য আমি আবার রিকল করতেছি। তারপর যদি আমি খুব বেশি দ্রুত চলে যাই তোমরা আমাকে একটু স্মরণ করে দেবে যে ম্যাডাম খুব দ্রুত চলে যাচ্ছেন। দেন হচ্ছে দি রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম বলেছি যে তোমরা বলেছো গিলস আর দ্য প্রাইমারি রেসপিরেটরি অর্গানস ইন ফিশ। ফিশের মেইন অর্গান হচ্ছে গিলস, যার মাধ্যমে হচ্ছে ফিশের রেসপিরেশন সম্পন্ন হয়। Gills begins very delicate in structure. Its external location and direct contact with the water is liable to damage by any irritant materials. কি হচ্ছে তাহলে গিল হচ্ছে ডেলিকেট স্ট্রাকচার, এবং হচ্ছে কোনো কোনো মাছের গিল ছোট হয়, কোনো কোনো মাছের গিল বড় হয়, এবং হচ্ছে গিল মেইনলি হচ্ছে ওয়াটারের সংস্পর্শে আসে হচ্ছে ফিশের গিল। যদি মুখ দিয়েও পানি নেয় ফিশ যদি হা করে মুখ দিয়ে পানি নেয়, সেই পানিটা কোথায় যায়? যখন হচ্ছে মুখটা বন্ধ করে সেই পানিটা কিন্তু প্রথম গিলেই যায়। আবার যদি হচ্ছে গিলের যে তোমার যে অপারকুলাম গুলো আছে, অপারকুলাম ওপেন করে যখন পানি নেয় সেই পানিটাও কিন্তু কোথায় যাচ্ছে? আগে হচ্ছে গিলে যাচ্ছে, দেন হচ্ছে বডিতে প্রবেশ করতেছে। তার মানে কি হচ্ছে ফিশের যদি বলি যে ওপেন পার্ট ইন্টারনাল বডির সাথে যদি এক্সটার্নাল বডির সংযোগটা বলি সেটা হচ্ছে গিল। গিল দ্বারাই হচ্ছে বডির ফিশের ইন্টারনাল বডির সংযোগ হয়। তার মানে এখন কি হচ্ছে যত রকমের যে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে যত রকমের হচ্ছে প্যাথোজেন বলো, ভালো প্যাথোজেন বলো, মানে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া বলো, বেনিফিশিয়াল অথবা হচ্ছে হার্মফুল, সব ধরনের শুধু প্যাথোজেন না এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সবকিছুর সাথে কি সংযোগ হচ্ছে গিল। যার জন্য কি হয়
গিলের কিন্তু একটা বিশাল একটা অপরচুনিটি আছে সবকিছুর সাথেই একটা মিট আপ করা, ডিজেল অক্সিজেন, সাসপেন্ডেড পার্টিকেলস, তারপর হচ্ছে যত রকমের কি বলবো যে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন সবকিছু হচ্ছে গিলের মাধ্যমে বডির ভিতরে প্রবেশ করে। ইভেন যদি কোনো কিছু খেতেও যায়, ফিশ, ফাইটোপ্ল্যাঙ্কটন অথবা জুপ্ল্যাঙ্কটন, সেটা কি করতে হয়, গিলের মাধ্যমে ওরা ছেঁকে ছেঁকে খেতে হয়। গিল দিয়ে আগে ছাকিং করে, ছাকিং করার পরে তারপর হচ্ছে মাউথের মাধ্যমে সেটা হচ্ছে ভিতরে প্রবেশ করে। তার মানে হচ্ছে কি গিলের একটা বড় একটা ইম্পর্টেন্ট থাকে, যেহেতু গিলটা হচ্ছে ওয়াটারের সাথে হচ্ছে কমিউনিকেশন করতেছে, সো যত রকমের প্যারাসাইট বলো, ব্যাকটেরিয়া বলো, ভাইরাস বলো অথবা ফাঙ্গাস বলো, সবকিছু হচ্ছে গিলের মাধ্যমে বডির ভিতরে প্রবেশ করতেছে। এখন সবগুলোই প্রবেশ করলে কি সবাই ডিজিজ তৈরি করতে পারবে তা না, কেউ কেউ যারা হচ্ছে কি সুইটেবল কন্ডিশন পাবে ভিতরে বডির ভিতরে ঢুকে তারাই হচ্ছে ডিজিজ তৈরি করতে পারবে। তাহলে এখানে আর কি কি বলা আছে, the gills form a ready route for bacterial and viral infection. The gill forms a ready route for bacterial viral infection, also হচ্ছে কি প্রোটোজোয়ান ইনফেকশন, নেমাটোড তোমাদের পড়ানো হয়নি, প্যারাসাইটোলজি সাবজেক্টটা থার্ড ইয়ারে পড়বা তোমরা। এখানে কিন্তু বিভিন্ন রকমের প্রোটোজোয়া আছে, বিভিন্ন রকম প্যারাসাইট আছে, সেখানে তার মধ্যে কিছু মোনোজেনিয়া, ট্রেমাটোড প্যারাসাইট, এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন। এই ধরনের প্যারাসাইটও এই গিলের মাধ্যমে হচ্ছে, যেগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক প্যারাসাইট, তারা হচ্ছে গিলের মাধ্যমে প্রবেশ করতে পারে। এরা কি both as primary infection or as site of invasion leading to the vascular or lymphoid dissemination. lymphoid মানে কি, যেটা হচ্ছে যে ব্লাড সার্কুলেশন সিস্টেমের সাথে যে অর্গানটা সংযুক্ত সেটা লিম্ফয়েড অর্গান বলা হয়। লিম্ফোসাইট যেখানে তৈরি হয় লিম্ফয়েড, সেটা হচ্ছে লিম্ফয়েড অর্গান। তো গিল প্রাইমারি কনসিস্ট অফ গিল রেকার আর গিল আর্টস, গিল ফিলামেন্টস এন্ড গিল রেকার্স। তোমরা যদি গিলের স্ট্রাকচার, আমার একটা স্ট্রাকচার দিলে ভালো হতো কিন্তু এখানে আমি দেই নাই। গিলের কি তোমরা একটু থিঙ্কিং করো, তোমরা ইকথোলজিতে গিলের সেকশন পড়াইছে তোমাদের, সেখানে হচ্ছে কি গিলের তিনটা অংশ থাকে, যে অংশটা বডির সাথে লেগে থাকে চিরুনির মতো দাঁত কাটা আছে সেটা হচ্ছে কি বলা হয়, গিল আর্চ। দেন হচ্ছে গিল ফিলামেন্টস, গিল আর্চের সাথে সংযোগ করে যে লম্বা লম্বা কি থাকে, আশ্বাস দেখা যায় খালি চোখে যদি বলি লাল লাল ফিলামেন্ট গুলো থাকে, সেগুলো বলে গিল ফিলামেন্টস বলে। সেখানে আবার কি গিল ফিলামেন্ট গুলো আবার ব্রাঞ্চিং করা থাকে, সেই ব্রাঞ্চিংটাকে বলা হচ্ছে কি গিল ল্যামেলা বলে। প্রাইমারি ল্যামেলা, সেকেন্ডারি গিল ফিলামেন্টস বলে অথবা হচ্ছে ল্যামেলাও বলে। আর হচ্ছে গিল রেকার্স, গিল রেকার্স হচ্ছে গিল আর্চ এবং গিল ফিলামেন্ট যেটার ভিতরে বেস করে থাকে মাঝখানে যে শক্ত অংশটা, সেটাকে বলা হচ্ছে গিল রেকার্স। সেকেন্ডারি গিল ফিলামেন্টস আর গিল ল্যামেলা, যেটা বললাম আমি, গিল ফিলামেন্টস কে যখন হচ্ছে সেকেন্ডারি ব্রাঞ্চ হয় সেটাকে বলা হচ্ছে গিল ল্যামেলাও বলে, আবার হচ্ছে সেকেন্ডারি গিল ফিলামেন্টস বলে। act as the primary site of gaseous exchange, মেইনলি হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয় ওই গিল ল্যামেলার মাধ্যমে। গিল ল্যামেলার মধ্যে ছোট ছোট পোর থাকে, সেগুলোর মাধ্যমে হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়। এই গিলের ভিতরে হচ্ছে গিলের ল্যামেলার ভিতরে হচ্ছে কিছু পিলার সেল বলে। পিলার সেল হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইমিউনোজেনিক সেল। পিলার সেলস give support to the secondary lamella. Pillar cells contain contractile protein which help the secondary lamella to withstand the high pressure at which it receives blood supply from the ventral aorta. এই পিলার সেল বিভিন্নভাবে হেল্প করে সেকেন্ডারি ল্যামেলা যে তোমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, গ্যাস নেওয়ার সময় তাদের যে একটা কি প্রাণীর একটা প্রেশার একটা চাপ পড়ে, সেই চাপে কি হতে পারতো, এই ল্যামেলাগুলো ভেঙে যেতে পারতো। কিন্তু পিলার সেল তাদেরকে এমন ভাবে সাপোর্ট দেয় তারা ভেঙে যায় না। ভেঙে না যে কি ব্লাড যে সাপ্লাই হয়, গিলটা কি দেখতে লাল দেখা যায়, লালগুলা কি মেনলি হচ্ছে ব্লাড এসে ওইখান থেকে ব্লাড প্রবাহিত হয়, ব্লাড ভেসেলগুলোর ভিতর দিয়ে গেছে, সেখানে হচ্ছে সাপোর্ট দেয়। আবার পিলার সেলগুলো কিন্তু তাদেরকে এই গিল ল্যামেলাকে কিছু ইমিউনোজেনিক সেলেরও সাপোর্ট দেয়, যাতে হচ্ছে যে প্যাথোজেন গুলো আছে, প্রাইমারি প্যাথোজেন গুলা বডিতে গিলের ভিতরে প্রবেশ করতে গেলে আগে পিলার সেলের সাথে যুদ্ধ করতে হবে। পিলার সেল যদি ফেল করে তখনই তারা হচ্ছে বডির ভিতরে প্রবেশ করতে পারবে, না হলে আগেই ওরা ওইখানেই ড্যামেজ হয়ে যাবে অথবা ওইখান থেকে রিমুভ হয়ে যাবে। এখন কি কি ধরনের প্যাথোলজিক্যাল চেঞ্জ হতে পারে এই গিলের ভিতরে? গিল আর্চ ইজ এ হাইলি ক্যালসিফাইড অর অসিফাইড অর্গান, যেটা শক্ত দাঁতের মতো বললাম চিরুনির মতো, সেটা হচ্ছে গিল আর্চ। এই গিল আর্চ কি হতে পারে, হাইলি ক্যালসিফাইড অর অসিফাইড অর্গান। ক্যালসিফাইড অথবা অসিফাইড অর্গানগুলো সাধারণত হার্ডি হয়, যেমন আমাদের দাঁতের কথা যদি বলি অথবা হাড়ের কথা বলি। হিন্স ডাজ নট এক্সিস্ট মাচ অফ প্যাথোলজি, যেহেতু শক্ত অর্গান হয় এই জন্য হচ্ছে প্যাথোলজিটা খুব বেশি একটা ভালোভাবে দেখা যায় না। যদি কোনো প্যাথোজেন অ্যাটাক করে শক্ত হওয়ার জন্য প্যাথোলজিটা দেখা যায় না। দি মেইন প্যাথোলজি হ্যাপেন্স ইন প্রাইমারি ল্যামেলা অ্যান্ড সেকেন্ডারি ল্যামেলা।
এই গিল আর্চের সাথে কি গিল রেকার থাকে, গিল রেকারের মধ্যে যে সাপোর্ট করে থাকে ল্যামেলাগুলা, প্রাইমারি ল্যামেলা, সেকেন্ডারি ল্যামেলা। মেইন প্যাথোলজিটা যেটা হচ্ছে প্যাথোজেনের অ্যাটাকে বা প্রোটোজোয়ান অথবা ব্যাকটেরিয়া ভাইরাস অ্যাটাকে যে চেঞ্জটা হয়, প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়, সেটা হচ্ছে মেইনলি দেখা যায় হচ্ছে গিল ল্যামেলাতে এবং হচ্ছে গিল ফিলামেন্টে, যেটা বলছিলাম ব্রাঞ্চিং, যে লাল ব্রাঞ্চিং অর্গানগুলো থাকে এগুলোর ভিতরে। এখন কি ধরনের প্যাথোলজিক্যাল চেঞ্জ হয় সেগুলো হচ্ছে দেখবো আমরা গিল ল্যামেলার ভিতরে। 3 টাইপস অফ প্যাথোলজিক্যাল চেঞ্জ আর ওয়েল রিকগনাইজড ইন ফিশ গিল ল্যামেলা। 3 ধরনের প্যাথোলজিক্যাল চেঞ্জ সাধারণত দেখা যাচ্ছে গিল ল্যামেলার ভিতরে। একটা হচ্ছে ল্যামেলার ওডেমা। ল্যামেলার ওডেমা, ওডেমা তোমাদের টার্মিনোলজিতে পড়ানো হয় নাই, এটা আমি মিসিং করে ফেলছি। ওডেমাটা হচ্ছে, আমি একটু বলি তোমাদেরকে, দেখবা আমাদের বডির ভিতরে এরকম অনেক সময় হয় না, হয়তো চুলকালাম অথবা হচ্ছে কোনো মশা মাছি কামড় দিল অথবা যে কোনো ইনফেকশনের কারণে পানি জমে যায়, একটা ইয়ের মতো হয়, ব্যাগের মতো হয়ে সেখানে পানি আসে, মানে বলে না যে এখানে পানি জমছে, তখন আমরা টিপে এটাকে পানিটা বের করে দেই, ফ্লুইড জমে, এরকম মনে পড়ে তোমাদের? জি ম্যাম। এই যে যে ফুলে যে পানি জমে যায় অথবা পুজ জাতীয় কিছু একটা জমে যায় এক জায়গায় জমে, সেটাকে বলা হচ্ছে ওডেমা। ফ্লুইড একটা ব্যাগের মতো, সেকের মতো একটা ফর্ম করে সেটার ভিতরে যে ফ্লুইড অ্যাকুমুলেশন হয় সেটাকে বলা হচ্ছে ওডেমা। এই ওডেমা হচ্ছে এক্সটার্নালিও হতে পারে, আমরা যেটা বডির বাইরে যদি হয়তো অনেক সময় কি পিঁপড়া, বিষাক্ত পিঁপড়া কামড় দিলে অথবা কোনো ইয়েতে কিছু কামড় দিলে হতে পারে, অথবা হচ্ছে কোনো পেথোজেনের ইনফেকশন জায়গাতেও হতে পারে, কি এরকম চুলকায়, খুব চুলকাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে পানি এখানে একটা ব্যাগের মতো ফর্ম করে পানি জমছে। আমরা এটা যে হচ্ছে, অনেক সময় নতুন জুতা পরলে পায়ের মধ্যে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে ওডেমা বলে, ফ্লুইড। আর যদি এটা এটা বাইরের হতে ম্যাম পারে, ফোসকা বলে এগুলোকে? হ্যাঁ হ্যাঁ, এই যে ঠিক বলছো, বাংলা অর্থ আমরা যাকে বলি যে ফুসকা পড়ছে, এইটা এই ফুসকার মতোই দেখা যাবে। সব সময় পানি হবে এমন কোনো কথা নাই, সাধারণত ফ্লুইড, অনেক সময় পুচের মতো হতে পারে, লাল সাদা সাদা, যেটা হচ্ছে ইনফেকশাস অর্গানে হলে কি হয়, পুচের মতো হয়ে যেতে পারে, এগুলোকে বলা হচ্ছে ওডেমা বলে। এটা হচ্ছে এক্সটার্নালি হতে পারে, আবার বডির ভিতরে ইন্টারনালি হতে পারে। তাহলে ওডেমাটা কি? ইট ইজ দ্য ফ্লুইড অ্যাকুমুলেশন ইন দি ইন্টেস্টিনাল স্পেস অফ ল্যামেলা। ওই ফুসকে পানির মতো যে অর্গানটা বললাম, ফ্লুইড অ্যাকুমুলেশন হবে ইন্টেস্টিনাল স্পেস অফ ল্যামেলা। দুইটা গিল ল্যামেলা অথবা গিল ফিলামেন্টের ভিতরে স্পেস থাকে না, এই স্পেসের মধ্যে যখন এরকম ফ্লুইড অ্যাকুমুলেশন হবে সেটা হচ্ছে ওডেমা হতে পারে। এটা হচ্ছে কি, এটা একটা প্যাথোলজিক্যাল চেঞ্জ, কোনো প্যাথোজেন দ্বারা যদি ফিশের গিল ইনফেক্টেড হয়, সেটা হচ্ছে এই ওডেমা একটা প্যাথোলজিক্যাল চেঞ্জ হবে। It is reversely and most frequent following the exposure to chemical pollutants such as heavy metals, certain pesticides, etc. এই ওডেমাটা কি খুব একটা ফ্রিকুয়েন্ট একটা চেঞ্জ হয় ল্যামেলার অর্গানে। এটা কি কি কারণে হতে পারে? অনেক কারণে হতে পারে, তার মধ্যে হচ্ছে যে ভেরি ফ্রিকুয়েন্ট হয় যদি কোনো পলিউশন, কোনো পলিউটেন্ট ম্যাটেরিয়াল যদি ফিশের গিলকে অ্যাটাক করে, সেই কারণে হতে পারে, অথবা সার্টেন টাইপ পেস্টিসাইডের জন্য হতে পারে। Oedematous separation of primary and secondary gill lamella with necrosis of lamellar epithelial cells. Necrosis পড়াইছিলাম না? necrosis কি? ম্যাম প্রিমেচার ডেথ অফ সেল। হ্যাঁ, সেলটা যদি ডেথ ভেঙে যায়, ভেঙে গিয়ে সেখানে হচ্ছে ওডেমাটা হতে পারে। প্রাইমারি এবং সেকেন্ডারি গিল ল্যামেলার মাঝখানে সাধারণত এটা খুব ফ্রিকুয়েন্টলি দেখা যায়। নেক্রোসিস মানে হচ্ছে সেলটাকে টিস্যু অথবা সেলটা হচ্ছে ভেঙে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে নেক্রোসিস। ভেঙে গিয়ে সেখানে হচ্ছে ওডেমা তৈরি হচ্ছে। এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে দেখা দিতে পারে, এবং কি হয় তখন ফিশের যে অসমোরেগুলেশনের প্রসেসে ডিস্ট্রেস তৈরি করে, তখন হচ্ছে ওরা অসমোরেগুলেশন মানে কি, রেসপিরেশনের প্রসেসটাকে কি অসমোরেগুলেশন প্রসেসই বলা হয়, প্রসেসে বাধা তৈরি করে। দেন হচ্ছে ল্যামেলার হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া কাকে বলে? কি বলবো, একজন বলো। সিনথিয়া না, সিনথিয়া অনেক কিছু বলে, অন্য কেউ বলো তো। হাইপারপ্লাসিয়া কাকে বলে? ম্যাম টিস্যু বৃদ্ধি পায় কিন্তু সাইজ বৃদ্ধি পায় না। টিস্যু বৃদ্ধি পায় কিন্তু সাইজ বৃদ্ধি পায় না। আর হাইপারপ্লাসিয়ার অপোজিট আরেকটা কি আছে? হাইপারট্রফি, অর্গানের সাইজ বৃদ্ধি পায় কিন্তু সেল মানে সেলের জন্য না, এমনিতেই সাইজ বৃদ্ধি পায় যখন। ওইটাকে কি বলে? ওইটাকে হাইপারপ্লাসিয়া বলে। ওটাকে হাইপারট্রফিক। হাইপারট্রফিতে কি হয়? ম্যাম সাইজ বৃদ্ধি পায় বাট সংখ্যা বৃদ্ধি পায় না। সাইজ বৃদ্ধি পায়, সংখ্যা বৃদ্ধি পায় না, এটা হলো হাইপারপ্লাসিয়া। আর সংখ্যা বৃদ্ধি পায় কোনটাতে? ম্যাম হাইপারপ্লাসিয়াতেই। ম্যাম হাইপারপ্লাসিয়াতে সংখ্যা বৃদ্ধি, আর হাইপারট্রফিয়া ওইটাতে মেবি সাইজ বৃদ্ধি। অর্গানের সাইজ বৃদ্ধি। জি ম্যাম।
আচ্ছা ঠিক আছে, তাহলে কি হলো হাইপারপ্লাসিয়াতে সংখ্যা বৃদ্ধি পেলো। ল্যামেলার হাইপারপ্লাসিয়া ইজ জেনারেলি ডিউ টু দ্য ইনক্রিজ ইন নাম্বারস এন্ড মাইগ্রেশন অফ দি মালপিজিয়ান সেলস অফ প্রাইমারি ল্যামেলা। তাহলে কি হচ্ছে এখানে হাইপারপ্লাসিয়াটা কেন হচ্ছে, যখন হচ্ছে মালপিজিয়ান সেল যেটা থাকে গিল ল্যামেলার গঠনে, সেই মালপিজিয়ান সেলগুলো যখন নাম্বার সংখ্যায় বৃদ্ধি পায় অথবা হচ্ছে সেলটা অন্য জায়গায় মাইগ্রেশন করার পরে সেলের সংখ্যাটা কমে গেল, সেটা হতে পারে একটা হাইপারপ্লাসিয়া হতে পারে। অ্যাজ দ্য থিকনেস অফ দি ল্যামেলা ইনক্রিজ, যেহেতু কি হচ্ছে সংখ্যাটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, সেলের নাম্বারটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি হচ্ছে ল্যামেলাটা ফুলে যাচ্ছে, ফুলতেছে না, কারণ হচ্ছে সেলের নাম্বারটা বৃদ্ধি পাচ্ছে, অর্গানটা তো বড় হবে, তাই তো। হাইপারপ্লাসিয়া এবং হাইপারট্রফির নিয়ম কি, অর্গানটা বৃদ্ধি পায়, হাইপারপ্লাসিয়াতে হচ্ছে সেলের নাম্বার বৃদ্ধি পাচ্ছে, তাই গিল ল্যামেলাটা হচ্ছে ফুলে যাচ্ছে, যেটাকে আমরা বলি, যদি বলি খাঁটি বাংলা কথা, ফুলে গেছে, ফুলে যাচ্ছে। দি এন্ট্রি অফ প্যাথোজেন্স ইনটু দ্য ব্লাড ইজ মিনিমাইজড। তখন কি হচ্ছে এটা ফুলে যাচ্ছে, তখন প্যাথোজেনটা কি হচ্ছে দুইটা, যখন ল্যামেলাটা বৃদ্ধি পাচ্ছে একটা ল্যামেলা আরেকটা ল্যামেলার সাথে হচ্ছে মিলে যাচ্ছে, তখন এন্ট্রি অফ প্যাথোজেন ইন দ্য ব্লাড ইজ মিনিমাইজ হচ্ছে কমে যাচ্ছে, কারণ কি হচ্ছে তখন গিল ল্যামেলার অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে, ডিজেল অক্সিজেন নেওয়ার ক্যাপাসিটি কমে যাচ্ছে, তখন প্যাথোজেন প্রবেশ করছে কিন্তু মিনিমাম অ্যামাউন্টে ব্লাডের মধ্যে প্রবেশ করতেছে। In case of lamellar hyperplasia caused due to the acidification of water, it has been found that chloride cells হচ্ছে one kind of cell যেগুলো হচ্ছে সাধারণত হচ্ছে গিলের ল্যামেলা এবং ফিলামেন্টের ভিতরে দেখা যায়, এবং ক্লোরাইড সেলগুলো হচ্ছে অনেক সময় কাজ করে হচ্ছে এজ এ কি হচ্ছে ইমিউন সেল হিসেবে কাজ করে ক্লোরাইড সেলস। এই ক্লোরাইড সেলস এক্সটেন্ড, হ্যাঁ বলো। আমাদের ক্লাস আছে ম্যাম 15তে, এখন 14 বাজে। কোন স্যারের ক্লাস? শাখাওয়াত স্যার। আচ্ছা তোমাদের আর একটু হলেই তো শেষ হয়ে যেত। আচ্ছা যাই হোক, যেটা বলছেন ল্যামেলার হাইপারপ্লাসিয়া বৃদ্ধি পাচ্ছে, আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটের মধ্যেই। দেন হচ্ছে ল্যামেলার ফিউশন হচ্ছে যখন হচ্ছে ল্যামেলার ফিউশন হচ্ছে পাশাপাশি দুইটা ল্যামেলা যখন একটা আরেকটার সাথে মিলিত হয়ে মানে কি দুইটা একদম একসাথে হয়ে একটা হয়ে যায়। প্যাথোলজিক্যাল চেঞ্জের জন্য অথবা হচ্ছে সেল সংখ্যা বৃদ্ধির জন্য দীর্ঘ সময় পাশাপাশি থাকার জন্য দুইটা ল্যামেলা ফিউজ হয়ে একটা ল্যামেলা তৈরি হয়ে যায়, এটা একটা হচ্ছে প্যাথোলজিক্যাল চেঞ্জ। দেন হচ্ছে ল্যামেলার ফিউশন রিডিউস দ্য সারফেস এরিয়া অফ দি ল্যামেলা। তোমাদেরকে আমি আর পড়াবো না, আমার মনে হয় শেষই করেছি। এই প্যাথোলজিটা তোমরা পড়ে নেবা, ল্যামেলার ফিউশনে তোমরা পড়ে নিবা, ঠিক আছে? পড়ার পরে যদি তোমরা নিজেরা এক্সপ্লেন করবে নেক্সট ক্লাসে, আমি আর তোমাদের পড়াবো, আমি নেক্সট নতুন টার্মে চলে যাবো, আর যদি না বুঝো তখন বলবা, তখন আমি আরেকটা আলোচনা করবো। তো আর কারো কিছু বলার আছে? তাহলে বলো, 30 সেকেন্ডে বলা শেষ করো। কিছু বলবা? কারো কোনো কিছু বলার আছে? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? না ম্যাম। ওকে, আমি তোমাদের পড়াইছি, চেষ্টা করেছি, তোমরা আর যতটুকু বাকি আছে ল্যামেলার ফিউশন এবং প্যাথোলজিক্যাল আর কি কি চেঞ্জ হয় এই দুইটা অংশ পড়বা। পড়ার পর নেক্সট ক্লাসে তোমরা আমাকে আগে সামারি দিবা, সামারি দেওয়ার পরে আমি নতুন টপিকে চলে যাব। আর যতটুকু পড়াইছি তোমরা বুঝছো তো কি কি ধরনের প্যাথোলজিক্যাল চেঞ্জ হয় এই রেসপিরেটরি সিস্টেমগুলোতে? জি ম্যাম। আমি যখন ব্যাকটেরিয়া অথবা ভাইরাল অথবা ফাঙ্গাল প্যাথোজেন পড়াবো তখন কিন্তু এই জিনিসগুলো চলে আসবে, তখন কিন্তু আমি ডিটেইলস বলবো না যে ল্যামেলাতে কি ধরনের চেঞ্জ হতে পারে, সাধারণত ল্যামেলাতে কি ধরনের প্যাথোলজি হয় এখান থেকে তোমরা পড়ে নিবা। ঠিক আছে, তোমরা লিভ করো, আমাকে লিভ করে তোমরা স্যার ক্লাসে জয়েন করো।